ইতিহাসের এই ছোট্ট কুটিরে আরও একবার সকলকে স্বাগত জানাই। আমি যে এই ইতিহাস বই নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা শুরু করেছিলাম, তারই দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। তা এর পূর্বে যে বইটি আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা বা একটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম, অবশ্যই ছাত্রছাত্রীদের প্রয়োজনে প্রত্যেক ছাত্রছাত্রী আমি দেখেছি যে এই বইটি সম্পর্কে জানার আগ্রহ বা স্পৃহা, এটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা খুব কাজে লেগেছে। এবং সেই আগ্রহ থেকেই আজ আমি আরও একবার চলে এসেছি সবার সামনে, আরও একটি প্রাচীন ভারতের ইতিহাসের ওপর একটি নতুন গুরুত্বপূর্ণ একটি বইকে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার জন্য। তা আজকে আমি আরও একটা বই নিয়ে আলোচনা করব এবং সেই বইটির নাম হচ্ছে প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে, এবং এটি লিখেছেন আগের দিন আমি যে বই নিয়ে আলোচনা করেছিলাম সেই বইয়েরই লেখক গবেষক ডক্টর রণবীর চক্রবর্তী স্যার। অর্থাৎ এই বইটি আলোচনা করার আগে আমি দুটো কথা ছাত্রছাত্রীদেরকে বলে দিতে চাই যে আমি নিশ্চিত যে এই বইটি সম্পর্কে আপামর ইতিহাস জানা বা ইতিহাস জ্ঞান সম্পন্ন ছাত্রছাত্রীদের আগ্রহ এবং জানা অনেকটাই কম। আমি দেখেছি, দীর্ঘদিন টিউশন পড়াতে গিয়ে দেখেছি যে এই বইটি সম্পর্কে অনেক ছাত্রছাত্রী, অনেক স্নাতকোত্তর ডিগ্রি করা বা আরও গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীরা এই একটা সুন্দর এত গুরুত্বপূর্ণ গগনচুম্বী একটি বই এর নাম বা তার সঙ্গে পরিচিতি কিন্তু খুব একটা ছাত্রছাত্রীদের নেই। এই কারণেই কিন্তু আমি এই বইটিকে বেছে নিয়েছি, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য, অর্থাৎ বিশেষত প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাস জানার জন্য এই বইটির জুড়ি মেলা ভার। এবং যিনি লিখেছেন রণবীর চক্রবর্তী স্যার, তিনি যে সুমধুর মাধুরী মিশিয়ে এই বইটির প্রতিটি বর্ণ, শব্দ, অক্ষরকে এমনভাবে পরিবেশন করেছেন যে কোন সাহিত্যকেও যেন ইতিহাস কখনো কখনো একসাথে মিশে যায় সাহিত্য এবং ইতিহাসের সঙ্গে। এবং এই প্রসঙ্গে আমি বলতে চাই, এই বইটি প্রতিটি ছাত্রছাত্রীদেরকে, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস পড়া প্রতিটি ছাত্রছাত্রীদের সম্পর্কেই এই বইটি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ধারণা থাকা প্রয়োজন। এবং এই বইটিতে এমন কিছু বিষয় আলোচিত হয়েছে এবং সেই যে আলোচনাগুলো অন্য আর কোনো প্রাচীন ভারতের বইতে পাওয়া যাবে না। বিভিন্ন লেখকের, বিভিন্ন গবেষকের প্রাচীন ভারতের ইতিহাসের উপর বই আছে, অর্থনৈতিক ইতিহাসের উপর বই আছে, কিন্তু অগ্রহার ব্যবস্থা বা ল্যান্ড গ্র্যান্ট সিস্টেম সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা এই বই ছাড়া অন্য কোনো বইতে আমি নিশ্চিত করে বলতে পারি পাওয়া যাবে না। তাহলে বইটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা যাক। প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে রণবীর চক্রবর্তীর লেখা এটি বই। বইটি হার্ড বাইন্ডিং করা আছে। বইটি খুলে এবার দেখে নেওয়া যাক। আনন্দ পাবলিকেশন থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। বইটার পেজ সংখ্যা আমরা একটু দেখে নেব। রণবীর চক্রবর্তী স্যারের আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ওনার সম্পর্কে একটু জেনে নেব, যেটি বইয়ের শেষ পৃষ্ঠায় দেওয়া আছে। বইটি প্রায় 315 পাতার বই। 315 পাতার বই এবং পেজ কোয়ালিটি বা পাতার যে মান সেটা খুবই সুন্দর এবং হৃদয়গ্রাহী। খুব মোটা মোটা পাতা এবং বইয়ের প্রিন্টের যে মান, সেই বইয়ের প্রিন্টের মানও খুব সুন্দর। খুব সুন্দর বললেও কম বলা হবে। অর্থাৎ আনন্দ পাবলিশার্সের প্রিন্ট খুব ভালোই হয়। এবং এই বইটিতে
কোনো রকম বানান ভুল বা বিরাম চিহ্নগত কোনো সমস্যা বইটিতে নেই। তা এরপর আমরা জেনে নেব বইটির সূচিপত্র এবং বইটি সম্পর্কে। প্রথমেই সম্পাদকের ভূমিকা রয়েছে। আনন্দ পাবলিকেশনের পক্ষ থেকে এটি লেখা হয়েছে। তা সূচিপত্রতে প্রথমে দেওয়া আছে যে দ্বিতীয় সংস্করণের নিবেদন, প্রথম সংস্করণের নিবেদন এবং কথামুখ। প্রসঙ্গত উল্লেখ্য, কথামুখটাকে আমরা একটু যদি আলোচনা করে নিই, সেটা দেখতে পাবো যে কথামুখে বিভিন্ন ঐতিহাসিকের কোটেশান দিয়ে এবং প্রাচীন ভারতের ইতিহাসের যে সমস্ত ঐতিহাসিক রয়েছেন তাদের বিভিন্ন ইতিহাস চর্চার বিষয়বস্তু কিভাবে এই বইটিকে সমৃদ্ধ করেছে সেই বিষয়ে এটি আলোচনা করা আছে। এবং ইতিহাস বিষয়ের যে ইতিহাস হিস্টোগ্রাফিক্যাল বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। প্রথম অধ্যায়ে আছে অর্থনৈতিক জীবনের উন্মেষ ও প্রথম নগরায়ন, খ্রিস্টপূর্ব আনুমানিক 1750 অবধি। অর্থাৎ এখানে যে হরপ্পা, মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতা, সেই সভ্যতার অর্থনৈতিক জীবন সম্পর্কে এখানে আলোচনা করা আছে। দ্বিতীয় অধ্যায়ে আছে পশুচারণের অর্থনীতি, 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। অর্থাৎ এখানে কিভাবে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার পতনের সমসাময়িক কালে আর্যরা ভারতবর্ষে আগমন করেছিল এবং সেই আর্যরা এসে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করত এবং যে টেরিটোরিয়াল তাদের সভ্যতা, গোষ্ঠীবদ্ধ জীবন এবং কিভাবে তারা পশুচারণ অর্থনীতির সঙ্গে যুক্ত ছিল সেই বিষয়ে এখানে আলোচনা করা আছে। এবং তৃতীয় অধ্যায়ে আলোচনা করা আছে কৃষি অর্থনীতির প্রতিষ্ঠা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্যরা এখানে এসে বৈদিক সভ্যতাকে পাথেয় করে সেখানে তারা একটা কৃষি অর্থনীতির প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ গোষ্ঠীবদ্ধ পশুচারণ অর্থনীতি থেকে কৃষি অর্থনীতিতে উত্তরণ ঘটেছিল এই সময়কালে। এবং সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। চতুর্থ অধ্যায়ে আলোচনা করা আছে মধ্যবঙ্গীয় উপত্যকায় কৃষি অর্থনীতির বিকাশ ও নগর জীবনের পুনরাবির্ভাব। অর্থাৎ প্রথম নগরায়ন আমরা দেখেছি কখন না হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায়, এবং দ্বিতীয় নগরায়ন এই সময়কালটা। এবং সেখানে আমরা দেখতে পাবো কিভাবে আর্যরা গোষ্ঠীবদ্ধ জীবন থেকে কৃষিবদ্ধ জীবনে এবং কৃষিবদ্ধ জীবন থেকে গ্রাম্য জীবনে এবং গ্রাম্য জীবন থেকে কিভাবে উদ্বৃত্ত উৎপাদনের মধ্য দিয়ে নগরায়ন বা নগর জীবনে প্রবেশ করেছিল। এবং আমরা এখানে দেখব যে বিভিন্ন প্রথমে গোষ্ঠী, তারপরে জনপদ এবং জনপদ থেকে মহাজনপদের উত্থান ঘটেছিল। এবং সেই যুগে খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে 325 অব্দের মধ্যে 16টি মহাজনপদের অভ্যুত্থান আমরা দেখতে পেয়েছি, যাকে এক কথায় 16 মহাজনপদাস বা ষোড়শ মহাজন পদ বলে উল্লেখ করা হয়েছিল। এবং পঞ্চম অধ্যায়ে আছে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি, অর্থাৎ এই মহাজনপদগুলো থেকে মধ্যে 16টি মহাজনপদের মধ্যে মগধ কী করেছিল আমরা সেটা সবাই জানি, অন্যান্য মহাজনপদগুলোকে পরাজিত করে নিজের একটা সাম্রাজ্যবাদের উত্থান ঘটেছিল এবং আস্তে আস্তে মহাজনপদ থেকে রাষ্ট্র গঠনের একটা বিষয় দেখা দিয়েছিল। এবং সেই রাষ্ট্র গঠন হয়ে গেলে মগধের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত অর্থনীতির একটা বিকাশ ঘটেছিল, সেটা এখানে তিনি আলোচনা করেছেন। এবং মৌর্য যুগ, এবং আমরা জানি যে মগধে হরজঙ্গ বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং মৌর্য বংশ সেখানে কী করেছিল না রাজত্ব করেছিল। সেই বংশগুলির মধ্যে মৌর্য যুগ ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সেই মৌর্য যুগের গুরুত্বপূর্ণভাবে অর্থনীতিটা এখানে কিন্তু আলোচনা করা রয়েছে। এছাড়া ষষ্ঠ অধ্যায় আছে কৃষি ও বাণিজ্যিক অর্থনীতির বিস্তার, সপ্তম অধ্যায়ে আছে অগ্রহার ব্যবস্থার গোড়াপত্তন, অষ্টম অধ্যায়ে আছে অর্থনীতির অবক্ষয়, কৃষি অর্থনীতির বিস্তার এবং এখানে সামন্ততন্ত্র সম্পর্কে আলোচনা করা রয়েছে। এবং যদি আমরা দেখি চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় পর্যন্ত আমরা আলোচনা করলাম, ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা করলাম। সপ্তম অধ্যায় যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো
যে এই সপ্তম অধ্যায়ের যে আলোচনা, অগ্রহার ব্যবস্থা, সেই অগ্রহার ব্যবস্থা কিন্তু এই বইটিতে এত সুন্দরভাবে আলোচনা হয়েছে বা আলোচনা করা হয়েছে, এটা কিন্তু অন্যান্য কোনো বইতে, প্রাচীন ভারতের অন্যান্য কোনো বইতে কিন্তু এই আলোচনা আমি অন্তত পাইনি, বা এত সুন্দর আলোচনা করা হয়েছে বলে আমার তো আহ, মনে হয় না। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি, যে আমরা দেখতে পাবো যে অগ্রহার সম্পর্কে যে এত সুন্দর একটা বর্ণনা, সেই বর্ণনা কিন্তু অন্যান্য কোনো বইতে আমরা পাবো না। এবং অগ্রহার বলতে আমরা যেটা বুঝি না, গুপ্ত যুগ এবং তৎকালীন তৎপরবর্তী যুগ বা তৎসময়বর্তী যুগ বা দক্ষিণ ভারতের বাগাটাক যে রাজতন্ত্র ছিল, সেই সময় থেকে ব্রাহ্মণদের জমিদান করা হতো, আহ, ভূজমি দান করা হতো। কেন দান করা হতো না, বিভিন্ন ঈশ্বর প্রদত্ত মন্দির, ঈশ্বরের মন্দির বা বৌদ্ধ মন্দির ইত্যাদি মন্দিরে দেখাশোনা এবং সেই মন্দিরের ব্যয়ভার পরিচালনা করার জন্য তাদেরকে রাজারা জমিদান করত। এবং সেই জমিদান করার প্রমাণস্বরূপ তারা বিভিন্ন তাম্রপট্টে বা লৌহপট্টে সেটি লিখে রাখতো। এবং এইভাবে আমরা দেখতে পাবো যে এই ব্রাহ্মণ্য সম্প্রদায় বা এই ভূস্বামী সম্প্রদায় রূপান্তরিত হয়েছিল। এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখতে পাবো যে একটা সামন্ততান্ত্রিক বা সামন্ত প্রথার বিষয় এখানে গড়ে উঠেছে। এবং তার পরবর্তী অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি, অষ্টম অধ্যায় বা শেষ অধ্যায়, অর্থনীতির অবক্ষয় না কৃষি অর্থনীতির বিস্তার। এখানে ডিবেট একটা তিনি আলোচনা করতে চেয়েছেন এবং সেখানে সামন্ততন্ত্রের একটা বিকাশ কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যে এই বইটির বিভিন্ন অধ্যায় আলোচনা হয়েছে, যে কিভাবে বিভিন্ন যে কর্মকার বা চিত্রকার বা এই সমস্ত উপবিভাগ, উপশ্রেণীর তো চতুর্বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ছাড়াও যে আরও চতুর্বর্ণের পার্শ্ববর্তী বিভিন্ন উপবর্ণ গড়ে উঠেছিল। যে রথ তৈরি করে তাকে রথকার বলা হচ্ছে, যে কাঠের জিনিস তৈরি করে তাকে ছুতোর বলা হচ্ছে। এই সমস্ত বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু তিনি দিয়ে গেছেন। এবং সবথেকে এই যেমন যারা কর্মকার বা পালি সাহিত্যের কর্মকার লোহার তৈজস তৈরি করতেন, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের বিষয়ে কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খ ধারণা দিয়েছেন, যেটা অন্যান্য চলতি বইতে পাওয়া যাবে না। এবং এখান থেকেই কিন্তু এই বইয়ের একটা স্বাতন্ত্র্যতা, অর্থাৎ সব দিক থেকে বিচার করলে দেখা যায় এই বইটির গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে এই বইটি প্রাচীন ভারতের ইতিহাসের ছাত্রছাত্রীদের না পড়লেই নয়। সুতরাং সকল ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা এই বইটি কিনে নাও, বা কিনতে না পারলেও বিভিন্ন লাইব্রেরি থেকে, কলেজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে এই বইটি অবশ্যই তোমরা পাঠ্য বইয়ের তালিকায় 1 নম্বরে রাখো। এবং অবশ্যই অর্থনৈতিক দিক থেকে বইটির সবথেকে গ্রহণযোগ্য বিষয় যেটা আমার সবথেকে ভালো লেগেছে, অর্থাৎ এই গ্রন্থপঞ্জি। দেখুন বা ছাত্রছাত্রীরা দেখো যে এহেন গ্রন্থপঞ্জি কোনো বইতে দেওয়া থাকে কিনা। এরকম রিচ গ্রন্থপঞ্জি, একদম চ্যাপ্টার বা অধ্যায় ধরে ধরে এই গ্রন্থপঞ্জি একবার দেখুন। দেখো দেখো প্রত্যেকে দেখো ছাত্রছাত্রীরা। গবেষণামূলক গ্রন্থপঞ্জি উনি এখানে পরিবেশন করেছেন ছাত্রছাত্রীদের জন্য। ওনার এই কাজকে অনবদ্য বললেও খুবই কম বলা হবে। কি সুন্দর উনি গ্রন্থপঞ্জিগুলো দিয়েছেন।
তাহলে আমরা এই বইটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানলাম, এই বইয়ের বিষয়বস্তু সম্পর্কে জানলাম, লেখক এবং এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এটিও আমরা জানলাম। এবং এগুলি জানার পর প্রতিটি ছাত্রছাত্রীর একটাই কার্যক্রম হবে, এই বইটিকে গুরুত্বপূর্ণভাবে লাইব্রেরি থেকে তুলে হোক বা কিনে হোক বইটা চট করে একবার পড়ে ফেলা। এবং প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব, এই বইটি যতটা তোমরা পড়াশোনা করবে তত বেশি জ্ঞানের ভান্ডার আরও সুদৃঢ় হবে, এই আমি আশা রাখি। এই সমস্ত ছোট্ট কিছু কথা বলে আমি আমার এই বিষয়টিকে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।